249 80 টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ। স্যাংশন যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনাপ্রধান স্যাংশন খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন, এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্যাংশন। যে এই মুহূর্তে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের কোনো বিপদ হওয়া মানে বাংলাদেশের জনগণের বিশাল বিজয় মোটেও নয়। আজিজ কোনো ফ্যাক্টর নয়, বেনজির কোনো ফ্যাক্টর নয়, কিংবা সমগ্র পুলিশ কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর একজন, তিনি হচ্ছে শেখ হাসিনা, আর একটি দল, তিনি হচ্ছে আওয়ামী লীগ। আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনার নিষেধাজ্ঞা তো নতুন না। নির্বাচনের আগেও, মানে 7 জানুয়ারি নির্বাচনের আগেও শেখ হাসিনা অনেক নিষেধাজ্ঞা করেছেন। আমেরিকা আমাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়, আমেরিকা যদি আমার ছেলেকে তাড়িয়ে দেয় দিবে, আমাদের বাংলাদেশ আছে, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দখলে নিতে চায়, এরকম নানা রকম অভিযোগ আমরা শুনেছি। কিন্তু এবারের অভিযোগটা সবচেয়ে বেশি গুরুতর আমি মনে করি। গতকালকে শেখ হাসিনা অভিযোগ করলেন যে, যদিও তিনি সরাসরি আমেরিকার নাম বলেননি, বাট আমরা আমেরিকাকে বুঝাই, কারণ তিনি সাদা চামড়া ইত্যাদি এই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল নিয়ে এবং মিয়ানমারের কিছু অঞ্চল নিয়ে আমেরিকা পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চায়। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জনাব আজিজ, যিনি জেনারেল আজিজ নামে পরিচিত, তার এবং তার পরিবারের বিরুদ্ধে, মানে তিনি, তার অভিযুক্ত 2 ভাই, তার সন্তান সন্ততি এবং তার স্ত্রী সহ ভাইদের পরিবার পরিজন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ। সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে, 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিমের লাশ কত টুকরো করা হয়েছে জানেন? অবশেষে মুখ খুলেছে সেই কসাই জায়েদ, যে কিনা নিজেই টুকরো টুকরো করেছিল এমপি আনোয়ারুল আজিমের লাশ। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে সেনাপ্রধানকে, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সাহেবের পরিবার সহকারে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরও নিষেধাজ্ঞা আসতে পারে বা আসতে যাচ্ছে, এরকমই কথা বলেছে বিএনপির একজন টপ লেভেলের নেতা মাহমুদুর রহমান মান্না। মূলত আজকে 6টি ভিডিও আপনাদের সম্মুখে হাজির করেছি। এই স্যাংশনের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, বিস্তারিত কথা বলেছেন কাজী হেমায়েতুদ্দিন মিশন, এবং হঠাৎ করে কেন তার বিরুদ্ধে স্যাংশন দেওয়া হলো, নাকি সরকারের কোনো হাত রয়েছে, এমনটাই দাবি করছেন ডক্টর ফয়জুল হক। এবং প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। সর্বশেষ আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো মুফতি আমির হামজা, অর্থাৎ ঝিনাইদহের যেই এমপিকে ভারতে নিয়ে গুম করে হত্যা করা হয়েছে বা টুকরো টুকরো করা হয়েছে, সেই বিষয়টি নিয়ে মুফতি আমির হামজা মুখ খুলেছে। চলুন আর কথা না বলে এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন মাহমুদুর রহমান মান্না কী বলতেছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এবং সেই এমপি আনারকে উদ্দেশ্য করে, চলুন শুনে আসি। স্যাংশন যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনাপ্রধান স্যাংশন খাবেন না, তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন, এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্যাংশন। ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে, সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে। কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে? সরাসরি বলেছে দুর্নীতি করবার কারণে। দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের, দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি জেল থেকে মুক্ত করে দিয়েছেন। অপেক্ষা করেন, আমেরিকার স্যাংশন দিতে হবে না, আমরাই আপনাকে স্যাংশন দেব। এই পথ তৈরি হচ্ছে। 7 জানুয়ারির পরে আমরা বলেছিলাম ভোট ঠেকাতে পারিনি, কিন্তু এটা ভোট নয়, মানুষ ভোট দেয়নি, আমরা জিতেছি। কারণ আমরা বলেছিলাম জনগণকে এই ভোট বর্জন করো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কা 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 করতে করতে বললেন তোমরা তো ভোটেই দাঁড়ানি, তো আবার জিতবে কি? ওদের এরকম একটা ভাব হয়েছে, ওদের কিছু দালাল চামচা আছে, তারা বলতে শুরু করেছে 5 বছর এই সরকার ক্ষমতায় থাকবে, কিছু করতে পারবে না। আরো বড় বড় চামচা আছে, তারা বলেছে উনি যতদিন পর্যন্ত জীবিত আছেন ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে। এখন কি মনে হচ্ছে আপনাদের? এই সরকার আরামে আছে? এই সরকার ভালো আছে? পরশুদিন 14 দলের সভা ডেকেছিলেন তিনি, সেই সভায় বক্তৃতা করবার সবাই বলেছেন আওয়ামী লীগ কষ্টে আছে, এই সরকার সমস্যার মধ্যে আছে। কেন? বাহানা করেছেন আমি দেশের কোনো অংশ কারো কাছে বন্ধক দিয়ে বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। মানে একটা বেটি আর কি। আগে যেরকম বলেছিল ওরা আমার কাছে
সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল, আমি দেই নাই। তারা বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র নাকি সেন্ট মার্টিন দ্বীপ চায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে সেন্ট মার্টিন দ্বীপ কেন, আমরা বাংলাদেশের 1 ইঞ্চি জমিও চাইনি। তারপরে আর সেই কথা বলিনি। এইবার কাহিনী তৈরি করেছে ওরা, এক সাদা চামড়ার লোক নাকি তাকে প্রস্তাব দিয়েছে ওই রাখাইনদের একটা অংশ নিয়ে আর পার্বত্য চট্টগ্রাম নিয়ে নতুন একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলতে হবে, সেই প্রস্তাব তাকে দেওয়া হয়েছে। আমি প্রথম বলতে চাই, আমার দেশের মাটি নিয়ে কেউ আর একটা রাষ্ট্র করতে চায়, এরকম কথা যেই বলুক আমরা তার বিরুদ্ধে আছি। কিন্তু কে বলেছে? শেখ হাসিনা 3 বার নাকি 4 বারের প্রধানমন্ত্রী। ওই যে এক এমপি ছিল তথাকথিত 3 বারের এমপি, কলকাতায় গিয়ে পিনাকি ভট্টাচার্যের কথায় জয় বাংলা হয়ে গেছে। এইরকম তথাকথিত 4 বারের প্রধানমন্ত্রী, আচ্ছা যাই হোক, প্রধানমন্ত্রী তো উনি বটে, কত বড় দায়িত্ব গাদিরুক্তি করেছেন, তার কাছে প্রস্তাবটা কে দিয়েছে? আর সাদা চামড়া বললে তো হবে না, চামড়া সাদা তো ব্রিটিশদেরও, ইউরোপিয়ানদের, কানাডিয়ানদের, জাপানিজদের। আর যদি কারো ধবল পুষ্ট হয়, সে তো পুরাই সাদা। কোন লোক, কোন সাদা চামড়ার লোক আপনাকে এই প্রস্তাব দিয়েছে সেটা বলতে হবে। উনি সেটা বলতে পারবেন না। এখানে মিডিয়ার যারা যারা আছেন তাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের মালিককে বলবেন, আমি আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এইখানে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদের পক্ষ থেকে, এরা যে দল করে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সবার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে জানতে চাই, কোন মানুষ, কোন সরকার, কোন দেশ আপনার কাছে পার্বত্য চট্টগ্রাম চায়। প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন বিএনপির একজন নেতা মাহমুদুর রহমান মান্না সাহেবের বক্তব্য। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে চলুন, কেন হঠাৎ করে জেনারেল আজিজের নামে স্যাংশন দেওয়া হলো বা তার পরিবার সহকারে স্যাংশন দেওয়া হলো? এর মধ্যে কি প্রধানমন্ত্রীর কোনো হাত রয়েছে? এমনটাই দাবি করছে ডক্টর ফয়জুল হক। চলুন দ্বিতীয় নম্বরে তার ভিডিওটি দেখে আসি। যে এই মুহূর্তে জেনারেল আজিজ কিংবা বেনজির আহমেদের কোনো বিপদ হওয়া মানে বাংলাদেশের জনগণের বিশাল বিজয় মোটেও নয়। আজিজ কোনো ফ্যাক্টর নয়, বেনজির কোনো ফ্যাক্টর নয়, কিংবা সমগ্র পুলিশ কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর একজন, তিনি হচ্ছে শেখ হাসিনা, আর একটি দল, তিনি হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশের মাটি মানুষ যখন আগুনের মতো উত্তপ্ত ছিল নির্বাচনের প্রাককালে, তখন এই ধরনের একটা সামান্য নিষেধাজ্ঞাও যদি বাংলাদেশে আসে, তাহলে এই আর্মি অবৈধ পথে নির্বাচন ব্যবস্থায় সায় দিতে পারে না। কি কারণে? 4-5 মাস পরে নির্বাচন শেষ, এখন সরকার তার মতো দেশ চালাচ্ছে, তিনি তার যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আপনি এখন নিষেধাজ্ঞাটা সামনে প্রকাশ করার মধ্য দিয়ে কার কল্যাণ আপনি করছেন? সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ সাহেব এবং পুলিশ বাহিনীর সাবেক প্রধান জনাব বেনজির আহমেদ সাহেবকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন জেনারেল আজিজ দোষী সাব্যস্ত হয়েছেন, নিষেধাজ্ঞার আওতাধীন এসেছেন আমেরিকান কর্তৃক, যে তিনি এবং তার পরিবার তারা তাদের ভিসা রেস্ট্রিকশনের ভিতরে থাকবেন, তারা ওই দেশে প্রবেশ করতে পারবেন না। দায়ী করা হয়েছে গণতন্ত্র এবং দুর্নীতি, এই দুটোতেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য এবং দুর্নীতিকে চরমভাবে নিজের পরিবার এবং সেনাবাহিনীর মধ্যে বিস্তৃত করার জন্য এই ব্যক্তিকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে পূর্ব থেকেই ঘোষিত নিষেধাজ্ঞার অংশ হিসাবে র্যাবের সাবেক মহাপরিচালক, পুলিশের সাবেক আইজি জনাব বেনজির আহমেদ সাহেব কিন্তু ইতিমধ্যেই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। এই বেনজিরের বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন আবার নতুন করে দুর্নীতির তদন্তে নেমেছেন। গতকালকে পর্যন্ত রিপোর্ট হচ্ছে যে তাদের সকল সম্পত্তিকে আজকের সরকারের কাছে জমা রাখার নির্দেশনা রয়েছে, তথা তিনি ব্যবহার করতে পারবেন না। এটাকে কোনো অবস্থায় আর বেনজিরের হাতে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত ব্যবহার উপযোগী থাকবে না। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তার বক্তব্যে বলছেন যে সেনাবাহিনীর প্রধান কিংবা অন্য যে কোনো বাহিনীর প্রধান হোক না কেন, পুলিশের প্রধান হোক না কেন, তারা অন্যায় করলে সেটার দায়ভার এই সরকার নেবে না বা তাদের পক্ষে কোনো কিছু করতে যাবে না। বাংলাদেশের এই একটি সময়ে যখন অবৈধ একটি নির্বাচন মাত্র কয়েক মাস আগে হয়ে গিয়েছে, তখন এই দুজন ব্যক্তিকে নিয়ে নতুন করে আলোচনা, এবং তাও দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার অধীনে সরকার যখন চলছে, সেই সময়ে তাদেরকে বিচার করা আপনার কাছে কি কোনো সন্দেহের কারণ মনে হয় না? আমার কাছে যথেষ্ট কারণ মনে হচ্ছে, যথেষ্ট বিশ্লেষণ দাবি রাখে যে হঠাৎ করে নির্বাচন শেষ হওয়ার পরে কেনই বা জেনারেল আজিজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হলো, কেনই বা আমাদের এই যে পুলিশের সাবেক আইজি বেনজির সাহেবকে শাস্তির মুখোমুখি করা হচ্ছে, এবং তাও আওয়ামী লীগেরই পরিকল্পনার অংশ হিসাবে আওয়ামীপন্থী এমপি দিয়ে সেটাকে প্রথমে জনগণের সামনে উপস্থাপন করানো, এবং সেই উপস্থাপনার মধ্য দিয়ে এই দুজন ব্যক্তির ইস্যুটাকে বাংলাদেশের এখন একদম 1 নং ইস্যুতে রূপান্তরিত করার পিছনে আমার বেশ কিছু কারণ নিহিত রয়েছে বলে মনে হচ্ছে। প্রথমত আমি যে কথাটা বলতে চাই, আজ যেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে দীর্ঘদিন পর্যন্ত র্যাবের বিরুদ্ধে, এই নিষেধাজ্ঞার পরেও বাংলাদেশের কোনো অত্যাচার, জুলুম, নির্যাতন বন্ধ রয়েছে? না। বাংলাদেশের কোথাও নির্বাচন সঠিক হয়েছে? না। সমগ্র বাংলাদেশের আগের যে চিত্র ছিল, একই চিত্র র্যাবের নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বলবৎ রয়েছে।
জেনারেল আজিজ সাহেব সম্পর্কে এখন থেকে আরো প্রায় ৩-৪ বছর আগ থেকে বাংলাদেশে তার বিরুদ্ধে চরমভাবে সমালোচনা চলতেছিল। তার পরিবার, তার আত্মীয় স্বজনকে দুর্নীতিগ্রস্ত, তারপরে অবৈধ বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ করা, তার ভাইয়ের ফাঁসির আসামি থেকে তাকে মুক্ত করে দেয়া, বিদেশে পাড়ি জমানো, এ ধরনের বিভিন্ন বক্তব্য আপনারা শুনেছেন। বাংলাদেশের ভিতরে যত ধরনের হত্যা হয়েছে, 5ই মে শাপলা চত্বর থেকে শুরু করে বহু ধরনের কর্মকাণ্ড, অবৈধ নির্বাচন নিয়ে তার গল্প শুনেছেন। 14 এবং 18 নির্বাচন জেনারেল আজিজ কিভাবে প্রভাবিত করেছে সব শুনেছেন। কিন্তু আজিজকে নিষেধাজ্ঞাটা কখন দেওয়া হলো? যখন বাংলাদেশের অবৈধ একটি নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। নির্বাচন শেষ হওয়ার পরে সরকার স্বাধীন মতো তার মতো করে জুলুম করে অত্যাচার করে বসে গিয়েছে। সেই সময় আপনার একজন আর নিষেধাজ্ঞা নতুন করে জাতির সামনে প্রকাশ করার মধ্য দিয়ে তারা কি প্রকাশ করতে চায়, কি প্রমাণ করতে চায়, সেটা নিয়ে কিছুটা হলেও আমাকে সন্দেহের তীর আমার কলমের ভিতরে ধাবিত হচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা একটি পরিকল্পনার অংশ বিশেষ। এটা একটি শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং তার বিদেশি বন্ধুদের পরিকল্পনাই এটা একটি নাটক হিসাবে মঞ্চস্থ করা হচ্ছে মাত্র। কয়েকটি কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে এই অবৈধ সরকারকে টিকিয়ে রাখতে হলে সরকার যাতে করে একদিকে তারা তাদের স্থায়ীভাবে থাকতে পারে, সেটার জন্য স্থায়ী তাকে শক্তি সঞ্চয় করার জন্য এটা একটা পরিকল্পনা দেওয়া হয়েছে যে আপনি যারা যারা দোষী দেশে বিদেশে বিভিন্ন সময় হয়েছে এরকম কয়েকজন মানুষকে কোরবানির জন্য প্রস্তুতি থাকতে হবে। যেমন আপনি সাবেক পুলিশের আইজি, তার প্রতি মায়া মহব্বত বাদ দিতে হবে। তারপরে আপনার জেনারেল আজিজ সম্পর্কে আপনি তাকে ছেড়ে দিতে হবে। এদেরকে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা শায়েস্তা করছি। কি নিষেধাজ্ঞা দিব? আপনি বাংলাদেশের আইন অনুযায়ী তাদেরকে কোর্টে আনবেন, বিচার হবে, বিচারে তারা বিচারিকভাবে যদি তাদের বিচার হয় সেই বিচারে তাদেরকে আপনি কোরবান করে দিবেন, তাদেরকে শেষ করে দিবেন। যদিও তারা আপনার জন্য চুরি করেছে, ডাকাতি করেছে, এখন আর তাদেরকে আপনি ভালোবাসার সুযোগ নেই। তাতে কি লাভ হবে? দুজন ব্যক্তি, দুটি পরিবার হয়তো শেষ হয়ে যাবে। উপকার হবে সমগ্র আওয়ামী লীগের, সমগ্র শেখ হাসিনার, সমগ্র এই অবৈধ নির্বাচন পদ্ধতিটাকে স্থায়ীভাবে আরো 5 ইয়ার্স রাখার জন্য যা যা দরকার সেটা এখানে হবে। কেন বলছি অনেকগুলো কারণ। বাংলাদেশের মাটি মানুষ যখন ডক্টর ফজল হক সাহেবের কথাগুলো আপনারা শুনলেন, আপনাদের মতামত জানাবেন। এবার আমরা 3 নম্বরে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেই স্যাংশনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন কাজী হেমায়েতুদ্দিন মিশন। চলুন শুনে আসি। আমেরিকার বিরুদ্ধে শেখ হাসিনার নিষেধাজ্ঞা তো নতুন না। নির্বাচনের আগেও, মানে 7 জানুয়ারি নির্বাচনের আগেও শেখ হাসিনা অনেক নিষেধাজ্ঞা করেছেন। আমেরিকা আমাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চায়, আমেরিকা যদি আমার ছেলেকে তাড়িয়ে দেয় দিবে, আমাদের বাংলাদেশ আছে, আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ দখলে নিতে চায়, এরকম নানা রকম অভিযোগ আমরা শুনেছি। কিন্তু এবারের অভিযোগটা সবচেয়ে বেশি গুরুতর আমি মনে করি। গতকালকে শেখ হাসিনা অভিযোগ করলেন যে, যদিও তিনি সরাসরি আমেরিকার নাম বলেননি, বাট আমরা আমেরিকাকে বুঝাই, কারণ তিনি সাদা চামড়া ইত্যাদি এই ধরনের কথা বলেছেন। তিনি বলেছেন যে পার্বত্য চট্টগ্রামের কিছু অঞ্চল নিয়ে এবং মিয়ানমারের কিছু অঞ্চল নিয়ে আমেরিকা পূর্ব তিমুরের মতো একটা খ্রিস্টান দেশ তৈরি করতে চায়। খুবই গুরুতর অভিযোগ। এখন এই তথ্য তিনি কোথায় পেলেন বা কোন তথ্যের ভিত্তিতে তিনি কথা বললেন, এটা আসলে আমাদের একটু জানা দরকার, এবং সেজন্য এই আলোচনাটা করা। এবং এখন অনেকেই বলতে পারেন যে ভাই, প্রধানমন্ত্রীর কাছে তো তথ্য থাকতেই পারে, কারণ তার বিশাল গোয়েন্দা বাহিনী আছে, তার বিভিন্ন দেশে দেশে দূতাবাস আছে, তাছাড়া তার অভ্যন্তরীণ নানা বিভিন্ন সোর্স আছে। কথা সত্য, কথা মিথ্যা না। অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে আমাদের চেয়ে তথ্য অনেক বেশি থাকতে পারে, এবং সেই তথ্যের উপর ভিত্তি করেই হয়তো তিনি এই কথাটা বলেছেন যে বাংলাদেশের কিছু অংশ এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায় আমেরিকা। কিন্তু বাস্তবে কি আসলে তাই? আমি একটু ঠিক শেখ হাসিনা এক্স্যাক্টলি কি বলেছে পড়ে শুনে তারপর আমি বিশ্লেষণ করবো। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। এছাড়া বাংলাদেশে এয়ার বেস বানানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলেও তিনি জানান। তবে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে সেটি তিনি উল্লেখ করেননি। শেখ হাসিনা বলেছেন, আমার যুদ্ধ ঘরে বাইরে সব জায়গায়, ওই অবস্থায় আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনো আছে। পূর্ব তিমুরের মতো বাংলাদেশের একটা অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম, মিয়ানমার, এখানে এসে একটা খ্রিস্টান দেশ বানাবে, বঙ্গোপসাগরে একটা ঘাঁটি করবে। তার কারণ বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য চলে, এই জায়গাটার উপর অনেকেরই নজর, সেটা আমি হতে দিচ্ছি না, এটাই আমার অপরাধ। বিএনপি দেশে নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন যে, তবে নির্বাচন হতে দেবে, আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না। যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেজ মানে বিমান ঘাঁটি করতে দেই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়াই এই প্রস্তাব দিয়েছে আমাকে। সাদা চামড়া, এখন সাদা চামড়া বলতে পার্টিকুলারলি হয় আমেরিকা, না হলে ইংল্যান্ড। এখন আমরা আমেরিকাকেই ধরে নিলাম আর কি। আমি জবাব দিয়ে দিয়েছি, আমি শেখ মুজিবের মেয়ে, দেশের কোনো অংশ ভাড়া দিয়ে বা কারো তুলে দিয়ে ক্ষমতা যেতে চাই না, ক্ষমতার দরকার নাই। যদি জনগণ চায় ক্ষমতায় আসবো, না হলে আসবো না। এই কথাগুলো বললাম কারণ এগুলো সবারই জানা উচিত। এখন শেখ হাসিনা বলেছেন, জনগণ যদি চায় তাহলে তিনি ক্ষমতায় আসবেন, না হলে আসবে। জনগণ তো চায় না, এটা বোঝেন না। যাই হোক, শেখ হাসিনার এই ধরনের অবান্তর কথাবার্তা কিন্তু নতুন না। একটা স্বৈরাচার তার ক্ষমতা থাকার জন্য কিছু ইস্যু তৈরি করে, কিছু বয়ান তৈরি করে, এবং শেখ হাসিনা একটার পর একটা বয়ান তিনি তৈরি করে যাচ্ছেন। সেই যদি 2001 সালে চলে যায়, যখন বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপি ক্ষমতা আসার পরে শেখ হাসিনা কি বলেছেন? শেখ হাসিনা বলেছেন যে বিএনপি ভারত এবং আমেরিকাকে গ্যাস বিক্রির চুক্তি করে তারপর বিএনপি ক্ষমতা নিয়েছে। এই কথা শেখ হাসিনা কমপক্ষে 1000 বার বলেছেন এবং অনবরত এখনো বলে চলেছেন। কিন্তু বিএনপি যে 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত ক্ষমতা ছিল, সেই সময় কিন্তু আমরা বিএনপিকে কোনো গ্যাস বিক্রি করতে কোথাও দেখিনি। কিন্তু শেখ হাসিনা এই বয়ান দিয়েই চলেছেন। এখন নির্বাচনের আগে তিনি বয়ান দিতেন
যে আমেরিকা সেন্ট মার্টিন নিতে চায়, আমেরিকা ঘাঁটি করতে চায়, অথচ তখন মার্কিন দূতাবাস বিবৃতি দিয়ে বলেছিল যে এই ধরনের কোনো ইচ্ছা আমাদের নাই, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সম্পূর্ণ শ্রদ্ধাশীল। তারপরে শেখ হাসিনা বলেছে যে আমাকে ক্ষমতা থেকে সরিয়ে চায়, আমার ছেলেকে দেশ থেকে পাঠিয়ে চায়, নানা রকম উস্কানিমূলক কথা তিনি অনবরত আমেরিকার উপর চাপিয়ে দিচ্ছিলেন। কিন্তু আমেরিকা তো অনেক বড় দেশ, তাদের সহ্য ক্ষমতা বেশি, তারা এগুলোর প্রতিবাদ কিন্তু করে না, বা এগুলোতে রিয়েক্টও করে না। এখন নির্বাচনের পরে ডোনাল্ডো আসলো, ডোনাল্ডোর সঙ্গে আর কি মাখো মাখো কথাবার্তা। তারপরে ডোনাল্ডো বলল যে পেছন দিকে তাকাতে চাই না, সরকারের সঙ্গে সম্পর্কটা এগিয়ে নিতে চাই। ঠিক আছে, আবার ডোনাল্ডো ফুসকাও নাকি খেলো, কোন এক জায়গায় গিয়ে নাকি ডোনাল্ডো ফুসকা খেলো। তারপরে কি দেখলাম, ডোনাল্ডো চলে যাওয়ার পরেই নিষেধাজ্ঞা আসলো মোটা আজিজের উপরে। আর ওবায়দুল কাদের বলল ডোনাল্ডো আসলো, ভাবলাম সম্পর্ক ভালো হবে, কিন্তু ডোনাল্ডো চলে গিয়ে নিশিরাতে স্যাংশন দিয়ে দিল। আবার ওদিকে কোনো প্রেমিক, ওই যে ইয়াং পোলাপাইন আছে না, প্রেম করে স্যাংরা পোলাপাইন, তো যদি কোনো প্রেমিক তার প্রেমিকাকে বলে আসো তোমাকে ফুসকা খাওয়াই, প্রেমিকা বলে না না না, এই ডোনাল্ডো কিন্তু বাংলাদেশে এসে ফুসকা খাইয়া আমেরিকা গিয়ে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে আজিজের উপরে, তো আমি চাই না তুমি আমার ফুসকা খাও, কারণ ফুসকা খুবই খারাপ খাবার এখন বর্তমানে, তো সবাই ফুসকাকে এরকম ভয় পায়। তো এখন এই যে আজিজের উপর স্যাংশনটা দিল, এবং শুধু কি তাই, আমি তো শুনলাম যে আরো 165 জনের উপর এরকম মার্কিন নিষেধাজ্ঞা আসতে যাচ্ছে। তাদের বিরুদ্ধে যে তদন্ত চলতেছে, এই তদন্ত বিভিন্ন জনেরটা বিভিন্ন স্টেজে আছে, কারোটা শেষ হওয়ার পথে, কারোটা অনেক বাকি আছে, কারোটা হয়তো একটা পেপার সাবমিটের বাকি আছে, তো এগুলো আসবে। এবং যা ধারণা করা হচ্ছিল যে আমেরিকা আসলে সরে যাবে, বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র এগুলো রক্ষার জন্য যে মার্কিন প্রতিশ্রুতি বা তারা যে অঙ্গীকারবদ্ধ, এটা থেকে তারা সরে গিয়েছে বা সরে যাবে, কিন্তু আসলে এটা প্রমাণ করতে তারা সরে যায়নি। তবে হ্যাঁ, যেটুকু চাপ দিলে হাসিনা সরে যায় সেটুকু চাপ আমেরিকা দিবে না। আমেরিকা একটা সফট পাওয়ার হিসাবে তারা আস্তে 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 চাপ অব্যাহত রাখবে। তার 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই স্যাংশনের বিষয়টি নিয়ে মুখ খুলেছে গোলাম মোল্লা রনি এবং বিস্তারিত আলোচনাও করেছেন। চলুন 4র্থ নম্বরের ভিডিওটিও দেখে আসি। বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জনাব আজিজ, যিনি জেনারেল আজিজ নামে পরিচিত, তার এবং তার পরিবারের বিরুদ্ধে, মানে তিনি, তার অভিযুক্ত 2 ভাই, তার সন্তান সন্ততি এবং তার স্ত্রী সহ ভাইদের পরিবার পরিজন, তারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ, মানে ভিসা পাবেন না, ভিসা থাকলে বাদ হয়ে যাবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই ভিসা নিষেধাজ্ঞার ফলে অন্য যে সকল যে কনসিকুয়েন্সেস রয়েছে সেগুলো তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এমন একটা সময় এই খবরটি বাংলাদেশে এলো যখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইমেজ বাংলাদেশে একেবারে শূন্যের কোঠায়। মিস্টার ডোনাল্ড লু যখন বাংলাদেশে এলেন, ঠিক সেই সময়টিতে তাকে নিয়ে সরকারি দল এবং বিরোধী দল একেবারে, মানে যাকে বলা হয় শূন্য আগ্রহ দেখালো, এবং তার সঙ্গে সঙ্গে তাকে নিয়ে সবাই রীতিমতো যেভাবে তুচ্ছ করলো, তাচ্ছিল্য করলো। এর ফলে আমেরিকার রাজনীতি, আমেরিকার যে ভাবমূর্তি, বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে এখন ভুটানের চাইতেও নিম্ন পর্যায়ে চলে গিয়েছে। কারণ হলো ভুটানের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আর এখন আমেরিকার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ। প্রথম অভিযোগ হলো যে তারা আমাদের যে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, সেই বিরোধিতার উপর তারা এখনও আছেন, এবং সেই বিরোধিতাকে পুঁজি করে এই দেশটিকে বারবার পিছনে ঠেলে দেওয়ার এবং এই দেশটির গণতন্ত্র সুকৌশলে ধ্বংস করার মার্কিনী যে চক্রান্ত, এটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে। প্রমাণ কি? প্রমাণ হলো যে তারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তারা পরবর্তীতে মুস্তাক সরকারকে তারাই ক্ষমতায় রেখেছে, এবং মুস্তাক পরবর্তী যে সামরিক শাসনগুলো এসছে তাদের সঙ্গে আমেরিকার প্রত্যক্ষ মদত ছিল। কুখ্যাত 111, তার সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধুর খুনি থেকে শুরু করে অন্য যারা এদেশের বড় বড় ক্রিমিনাল, তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা দহরম মহরম সম্পর্ক ছিল এবং এখনও আছে। তারা মুখে মুখে গণতন্ত্রের কথা বলে, মানবাধিকারের কথা বলে, সুশাসনের কথা বলে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং একটি অংশগ্রহণমূলক ভোট হবে এদেশে, এরকম কথা বলে 2023 সনে সারা বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে অবতার রূপে, দেবতা রূপে, আল্লাহর আশীর্বাদ রূপে, সাহায্যকারী শক্তি রূপে প্রতিষ্ঠিত হয়ে পড়েছিল। কিন্তু ঠিক বিএনপির যে মহাসমাবেশটি হয়েছিল 2023 সালের অক্টোবর মাসের 28 তারিখে, সেই সমাবেশকে কেন্দ্র করে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এখন বিএনপি সহ সমমনা দলগুলো মনে করছে পুরো ঘটনাটাই আমেরিকার একটা মাস্টার প্ল্যানে হয়েছে। আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার একটি সম্পর্ক রয়েছে, এবং ভারত এবং আমেরিকা মিলে বিএনপিকে একেবারে কবরে পাঠানোর জন্য যে আয়োজন সেটি তারা নিষ্পন্ন করেছে জানুয়ারি মাসের 7 তারিখে। আর এই জানুয়ারি মাসের 7 তারিখে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের যে গণতন্ত্রের কবর, এটি আমেরিকা নষ্ট করতে চেয়েছে, এই কারণে যে আমেরিকা আসলে কখনোই চায়নি যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের অভ্যুদয় হোক, এটি ভারতের অধীন থাকুক অথবা পাকিস্তানের অধীন থাকুক। আগে তারা চেয়েছে পাকিস্তানের অধীনে থাকুক, এখন তারা চাচ্ছে ভারতের অধীনে থাকুক। এই যে একটা ইমেজ সংকট শুরু হয়েছে এবং এটা ক্রমাগতভাবে বাড়ছে। ঠিক সেই সময়টিতে জেনারেল আজিজের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, এই খবর 20 তারিখে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশ করেছে, এবং এটি নিয়ে আমাদের দেশের পত্রপত্রিকা থেকে শুরু করে অনেকেই
নানা রকম মন্তব্য করার চেষ্টা করছে। কিন্তু যারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে চান তারা প্রথমে এটাকে মনে করছেন একটা আই ওয়াশ, দ্বিতীয়ত মনে করছেন এটা বোকাসবো, এটার কোনো মূল্য নেই। এর কারণ হলো তারা যে জেনারেল আজিজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে আমেরিকাতে বেশ কয়েকদিন আগে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখানো, আগ্রহ দেখানো, উদ্দীপনা দেখানো এটা কোনো প্রয়োজনই সরকার মনে করেনি। 2 নম্বর হলো জেনারেল আজিজও এই বিষয়টিকে নিয়ে কোনো রকম পাত্তা দেননি। এর কারণ হলো তিনি যখন ক্ষমতায়, ঠিক সেই সময়টাতে প্রাইম মিনিস্টার্স ম্যান এই শিরোনামে যে একটা আল জাজিরা নিউজ করেছিল, তার মতে এই নিউজকে কেন্দ্র করেই মূলত আমেরিকা এই সিদ্ধান্তটা নিয়েছে। তারা বাস্তবে আসলে কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করেননি, এবং যে সকল অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন দেশীয় এবং বিদেশি যারা তাকে সন্দেহ করবে তাদেরকে, যে এটি যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তিনি যে কোনো শাস্তি মাথা পেতে নেবেন। এটা হলো আজিজ সাহেবের কথা। তারপর তিনি হতাশা স্বরে বলেছেন যে আমার তো কেউ আমেরিকা থাকে না, আমেরিকাতে আমার যাওয়ারও দরকার নেই, আমি যাবও না, যা হবে আমাদের এই দেশই হবে। একেবারে দৃঢ়তার সাথে তিনি এই ভিসার নিষেধাজ্ঞার যে বিষয়টি এটি তিনি অস্বীকার করেছেন, রিফিউজ করেছেন, দিলাম না, মানে এটা ফেরত দিলাম, তোমাদের ভিসা নিষেধাজ্ঞা তোমরা এই মাথায় করে থাকো। এর ফলে সরকারের ভিতরে এবং বাইরে এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া হচ্ছে না। অন্য সময় বিএনপি ঝাঁপিয়ে পড়তো, বিএনপি এটি নিয়ে খুবই নেতিবাচক একটি মন্তব্য করেছে যে এই সমস্ত ভিসা নিষেধাজ্ঞায় আমাদের কোনো উপকার হবে না, দেশের আরও ক্ষতি হচ্ছে। এর আগে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, আবার এখন জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এতে গণতন্ত্রের কী হলো, নির্বাচনের কী হলো, রাজনীতির কী হলো, কোনো গুণগত পরিবর্তন এর মাধ্যমে আসবে না। ফলে আমেরিকা যে কাজটি করেছে এই কাজটি আসলে সর্বসাধারণের মধ্যে কোনো আর 2টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে বলবো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। চলুন 4র্থ নম্বরে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো এমপি আনারকে আসলে 5ম নম্বরে ভিডিওটি আপনাদের সাথে এখন শেয়ার করব যে এমপি আনারকে আসলে কত টুকরো করা হয়েছে। সেই কসাই জিহাদ মুখ খুলেছে বা তাকে রিমান্ডে নেওয়ার পরে সে সব কিছু স্বীকার করেছে। চলুন একটা নিউজ থেকে জেনে আসি। 2-4-9 80 টুকরো করা হয়েছে সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের মরদেহ, যা হলুদ মাখিয়ে কলকাতার অন্তত 10টি খাল নালায় ছড়িয়ে ফেলা হয়। নিউটাউন, ভাঙর সহ বিভিন্ন এলাকার খালে ডুবুরি দিয়ে অনুসন্ধান চালিয়ে এর এক খণ্ড উদ্ধার করতে পারেনি সিআইডি। এসব আদৌ উদ্ধার করা যাবে কিনা তা নিয়েও এখন সন্দিহান তারা। দেহখণ্ডের বেশিরভাগই জলচর প্রাণীর পেটে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কলকাতার প্রতিনিধি কিংশুক চক্রবর্তীকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন কিরামতুল্লাহ বিপ্লব। 13 মে হত্যার পর ট্রলি ও পলিব্যাগে ভরে এভাবেই নিউটাউনের ফ্ল্যাট থেকে বের করা হয়েছিল আনোয়ারুল আজিমের হাড় মাংস, যা কলকাতার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলার দায়িত্বে ছিলেন কসাই জিহাদ। কলকাতা পুলিশের হাতে আটকের পর দেয়া জবানবন্দিতে এসব স্বীকার করেছে সে। খুনের পর আনোয়ারুল আজিমের হাড় মাংস আলাদা করতে জিহাদকে 5,000 টাকা মজুরি দেওয়া হয়েছে বলে জানায় সে। তবে গোয়েন্দারা বলছেন সংসদ সদস্য কলকাতা পৌঁছানোর আগে থেকেই কসাই জিহাদ ও তার সহযোগীদের আরেকটি ভাড়া বাড়িতে রাখা হয়েছিল। তাকে আনা হয়েছিল মুম্বাই থেকে। শুক্রবার বারাসাত আদালত থেকে কসাই জিহাদকে 12 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আগামী কয়েকদিন তার দেওয়া তথ্য থেকেই এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন হতে পারে বলেও মনে করছে তারা। আসামিকে সিআইডি 14 দিনের পুলিশ কাস্টডি চেয়েছিল, অ্যালাউ করা হয়েছে 12 দিন। 12 দিন বাদে ওকে আবার আনা হবে। এই 12 দিনে ওর কাছ থেকে কি পাওয়া গেল বা ওই ঘটনায় আর কারা কারা যুক্ত, কি মাল সিজ হলো, রিকভারি হলো, সে সবটাই পাওয়া যাবে, কিছুটাই অনেকেই পাওয়া যাবে 12 দিনের মধ্যে। এদিকে চাঞ্চল্যকর এই হত্যার ঘটনা লোকসভা নির্বাচনের মধ্যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে পশ্চিমবঙ্গ জুড়ে। কলকাতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবস্থার জন্য তৃণমূলকে দুষছে বিজেপি। আপনারা শুনলেন এমপি আনারকে মোট 80 টুকরো করা হয়েছে এবং সেগুলো প্যাকেট করে বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। বেশিরভাগ সেগুলো পানির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। হয় সেগুলো অনেক চেষ্টা করেও খুঁজে পাচ্ছে না, হয়তো অনেক জলজ প্রাণী যারা আছে তাদের পেটের মধ্যে হয়তো তার গোশত মাংস চলে গেছে বা খেয়ে ফেলেছে, এরকমই ধারণা করা হচ্ছে। তো সর্বশেষ চলুন প্রিয় দর্শক শ্রোতা আরেকটি ভিডিও দেখি আপনার আজকের ভিডিওটি শেষ করবো। চলুন সর্বশেষ ভিডিওটি দেখে আসি। আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বারবার নির্বাচিত এমপি মারা গেছে, আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ কালীগঞ্জ থানার এমপি। 4-5 বার তো নির্বাচিত হয়েছে, এই 3 বার যা হোক, এর আগে 2 বার তো অন্তত ছিল। সব মিলে বারবার নির্বাচিত একটা এমপি, ওনার লাশ পর্যন্ত এখন শুনলাম যে 70 কেজি যদি ওনার ওজন থাকে 20 কেজি পাওয়া যাচ্ছে, 50 কেজি আর পাওয়া যাচ্ছে না। তার মানে কেটে টুকরা টুকরা করে এক এক জায়গায় লাশের টুকরা ছড়িয়ে দিয়েছে। ন্যায়সঙ্গত কারণ ছাড়া যারা এভাবে হত্যা করলেন আর এর সাথে যারা ইনভলভ আছেন, যোগাযোগ যাদেরই আছে, তারা কবিরা গুনায় লিপ্ত। যাকে মারলেন এ লোকটার স্ত্রী, সন্তান, মা বাবা, এদের কাছে আপনি মুক্তিপণ দিয়ে মাপ পেতে পারেন, তাছাড়া মাপ পাওয়ার কোনো কায়দা নেই। এই কথা বলছেন আমার। আপনাদের এখানে যিনি দায়িত্বে ছিল ওসি প্রদীপ, আমার সাথে ছিল কয়দিন। আমি একদিন বললাম, স্যার আপনি হুজুর
দোয়া করেন। দোয়া করবো মানে আপনি তো আমার আল্লাহরে বিশ্বাস করেন না, কি দোয়া করবো? না আসলে আমি ভুল করে ফেলেছি, আমি এখন কি করব, আমার আর কিছু করার নেই। মানে বিচার বৈঠক যেটা আছে জেলখানার ভেতর, ওই জায়গায় বড় বড় আসামি যারা তাদেরকে ডাকে, তো ওনারা ডেকেছে, আমারও ডেকেছে, যে বসতে দিয়েছে আবার ওনার পাশে। কানের কাছে মুখ নিয়ে বলছিলাম যে আপনি তো বহু ভালো ভালো কাজ করেছেন, এখন লোকটা আফসোস করে, এখন আফসোস করে লাভ আছে? তো ফাঁসির আসামি। আমি বহু মানুষকে এভাবে আফসোস করতে দেখছি ভেতরে, কিন্তু আর লাইন নেই তো। যার ফাঁসির অর্ডার হয়ে গেছে, এর যদি যাবজ্জীবনও আসে 30 বছর জেল খাটা লাগবে, ওর জীবন আর কি থাকবে বলেন? ওনার বয়স কমপক্ষে 45 থেকে 50 বছর ওসিফ দিবে, 50 বছর ওনার বয়স। এখন যদি ফাঁসি নাও হয়, 30 বছর জেল খাটা লাগে, ও 80 বছর বয়সে বের হবে, কি করবে সে? এই জন্য নরহত্যা বন্ধ করা দরকার। যারা বিভিন্ন কায়দায় মানুষকে মারছেন, ঝিনাইদহ জেলার বিশেষ করে এই কালীগঞ্জ সদর থানা, কোটচাঁদপুর আর মহেশপুর, এই সমস্ত থানাতে বহু মানুষকে বিনা কারণে অনেকের ইশারায় মারা হয়েছে। আল্লাহ হয়তো তারও প্রতিশোধ নিতে পারে, কারণ ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ। আমি এমনিতেই কিছু বলি না, কিন্তু জড়ি ধরি, পরে আর ছাড়ি না। আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এই জন্য আজ যারা বৈধ অবৈধ দেখা দেখি নেই, বিভিন্ন কায়দায় মানুষ সাফ করার চিন্তায় আছেন, আমি আর নিচে নামলাম না, আপনি থামেন, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা, মূলত আজকের ভিডিও মোট 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং আজকের ভিডিও দেখে আপনারা কি বুঝলেন জানলেন সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই পেজে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।